আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জান্নাতস অডিও নোভেলে। বইয়ের পাতায় লুকিয়ে থাকা আবেগ, ভালোবাসা, রহস্য আর রোমাঞ্চের এক মায়াবী দুনিয়ায় আজ আমরা হারিয়ে যাব। আজ আপনাদের শোনাবো একটি রোমাঞ্চকর উপন্যাস। পুরো গল্পটি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন। চলুন একসাথে হারিয়ে যাই গল্পের মায়াবী জগতে। উপন্যাস পরিযান, লেখনীতে ইশিতা রহমান সানজিদা, গল্প পাঠে আমি জান্নাত ইসলাম। আজকে আমরা পরিযান উপন্যাসের পর্ব 2 শুনব। বিশাল ছই বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিন এর বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মুঘল আমলের বাড়িটি। সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর। তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাবর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তিনি তা করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে। অভিজাতের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে 3 জন আসতে পারলো না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটির বরাবর রাখলো। সহজে মেয়েগুলো নেমে পড়লো। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠানে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গম গম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ হতে পারল না নাইম, তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক 2 জন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না, আপনারা এইখানে বহেন, আমি বড় আমারে ডাইকা আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিচে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা, নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। ওদের টিম প্রতিটি দলে 6 জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না। বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম, সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিদায় এইসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে। তবু বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘুমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হেগুড়ে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো। তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরি এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢুকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়।
কিছুক্ষণ পরেই দুইটা নৌকা ভিড়ল পাড়ে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়লো। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সবশেষে বের হলো পরি, ওর হাতে একগুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরির সামনে দাঁড়িয়ে বলল, পরিয়াপা তাড়াতাড়ি গড়ে চলেন, বড় মা কইছে আপনার গড়ে যাইতে, আর বাহির হওয়া যাইব না। গড়ে 3 জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরি নিজের গাগরা উঁচু করে যাচ্ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালে ওর আম্মা বলেছিল। পরি বলল, কেন আম্মা গড়ে ঢুকতে দিল? কুসুম গলা জেড়ে বলল, কেন দিব না? শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগে জবজব করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি জ্বরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠান পাকা করা। পরির কর্দমাক্ত পা ফেলার দরুন পায়ের চাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। 2 জন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয়জনকে সে চিনল না। ওড়নাটা বোরখার নেকাবের ন্যায় পড়ে আছে বিদায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরির পায়ের চাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের চাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজের ঘরে চলে গেল। বৈঠকঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তুর যেন বাড়ল। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরি। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। বেজা জামা কাপড় চারবে বলে পরি আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরির পায়ে, কিন্তু পরক্ষণে থেমে গেল সে, নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে। রুমি বিছানায় গায়ে লিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খুঁজায় ব্যস্ত। কারো আগমনের আবাসে দুজনে গাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরি নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা? আমার ঘরে কি করেন? ওরা দুজনে তম্মত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরি আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতে মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরিরাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সাথে সাথে পরি গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা আম্মা, আম্মাজান একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে বোর্ড দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন? তোরে না করছি না, এত চিল্লাস কেন বারবার? পরে দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেরজান পান চিবুতে চিবুতে বলল, অহনি তো আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগুরে অন্য ঘরে দিয়ে আইব, তুই ভিজে গেছস, কাপড় বদলা। লাঠির পরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। প্রথম দিনে এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো। রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরি চিল্লানোর ফলে দরপড়িয়ে উঠে সে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জা বুঝে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে গ্রামে আসাটাই ভুল হয়েছে এদের। পরি কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানে খুলে ফেললো পরি।
তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকালো। রাগ জড়ানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হারে এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল, একটু কি ছুঁয়ে দেখবো? রুমির কথার মানে ওরা দুজনেই বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। গুড় থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে উড়না হাতে পেছন করতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে দেখতে দেখে পুরি কপাল কুঁচকালো, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পরি। পালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরি পেছনে না ফিরেই উত্তর দিল, পরি। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গলল না, কারণ জমিদার কন্যা পরীর করা হুকুম, সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন করতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরী বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসিয়ে ছলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বইটা ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এ তো একটা পুচকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজের তেমন জাজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি পরে একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? শহর থেকে এসেছে, মেহমানই তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কচলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরীর মা কত সুন্দর? যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এখনই বিয়ে করে ফেলতাম। হাসলো পালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস? রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টু মেয়ে পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় জাল মেশানো তাকে সবসময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা, গায়ের রং, কিন্তু পরীর মতো অত না। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই। এখন ওরা গ্রামের আশ্রয়কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে, সেটিও বর্তমানে আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো, কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস, আমাদেরকেও বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী, আর দেখতেও পরীর মতো থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধহয় এই পরীর মতোই দেখতে। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো
শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করছিস? গ্রামে এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? দমকে উঠল রুমি, চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিয়েও পারছি না। আসলে এই মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে, দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না। রুমের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো নাইম। সত্যি তো? তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখব। পালক বেঞ্চি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল, অত সুজানা বাবু, ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখুনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পড়েই ছিল। বাবা কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না। শেখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো, কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতে মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফও সাই দিল, ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের গর্দান নিবে দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো, তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। গল্পের এই রোমাঞ্চকর পর্যায়ে এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও রহস্যময় বা আবেগী সব উপন্যাসের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের এই মায়াবী জগতের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।